আমি অনন্যা, আমি বেসরকারি প্রথম সারি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমি এসএসসি এইচএসসি খুবই ভালো রেজাল্ট করেছি, স্কুলে ভালো করতাম, কলেজে ভালো করতাম, সবাই ভালো বলতো। কিন্তু অ্যাডমিশন টেস্টের সময় আমি খুব অসুস্থ থাকি, যার কারণে আমার পরীক্ষা দেওয়া হয় নাই। সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিস নি, তো কি হয়েছে? বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবি। মা বাবা বলছিল যে সময় নষ্ট না করে বেসরকারিতে ভর্তি করিয়ে দিল। ভালো বলে সবাই, ভালো ইউনিভার্সিটি, ভালো করে বের হলে ভালো জায়গায় চাকরি পাবো। তোমরা যেটা ভালো মনে করো ওটাই করো। এখানে যখন ভর্তি হই, স্বাভাবিকভাবেই নামকরা একটা বিশ্ববিদ্যালয়ে বাবা মা ভর্তি করিয়েছে। ইচ্ছা আছে এবং ছিল অনেক ভালো রেজাল্ট করার, চেষ্টাও করছিলাম। যখন আমি ফার্স্ট ঢুকি, বেসিক্যালি আমি অনেক পড়ুয়া ছাত্রী, আমি ছোটবেলা থেকে অনেক বেশি পড়াশোনা করি, কিন্তু আমার রেজাল্ট কখনোই সেভাবে আউটপুটটা আসতো না। বাবা মা প্রায়ই জিজ্ঞেস করতো যে কি হলো, কেন আসছে না। পড়াশোনা অনুসারে তোর রেজাল্ট খুব একটা ভালো হচ্ছে না। আমিও বুঝতে পারছি না বাবা কেন এমন হচ্ছে। আমার মনে হয় তোর একটা টিউশন লাগবে। তুই একটা টিউশন নে, দেখবি টিউশন নিলে ভালো রেজাল্ট করবি। আমি ঠিক বুঝতে পারতাম না, আমি পড়ছি, খাতায় লিখছি, কিন্তু সেভাবে মার্কস পাচ্ছি না। তো সিনিয়র আপুদের সাথে বা ভাইয়াদের সাথে কথা বলতাম, তো ওরা বলতো যে আরে তুই তো পড়ালেখাই করছ, তুই তো প্রেম প্রেমও করছ। সেটাই তো কি যে হইতেছে আমি সেটাই বুঝতেছি না। তুই কেমন স্কুল কলেজের মায়া যে তোরা এখানে বুঝে যা লাগবে। তুই সার্ক রুমে যাবি, তুই এখন বিশ্ববিদ্যালয়ে তুই এখন সব জিনিসই জানো। তুই সার্ক রুমে গেলেই তো তোর মার্কস হয়ে যায়। খাতায় ভালো লিখলেই তো নাম্বার পাওয়া যায়। ওরা সবসময় এটাই বলতো যে টিচারদের সাথে কথা বলতো, টিচারদের সাথে কথা বলো। বাসায় যেতাম, খুবই খারাপ লাগতো, মাকে বলতাম, আর সবসময় দোষ দিতাম। হ্যাঁ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে, প্রাইভেটে ভর্তি করেছে, জন্য কিছু পারছি না, পারি না, আমার এনভায়রনমেন্ট না, সবাই অনেক ফাস্ট, স্যাররা অনেক ফাস্ট, খুব সবাইকে অনেক কি বলবো যন্ত্রণা দিতাম। আমি নিজে যেই পীড়াটা ভোগ করতাম বাবা মাকে, মা বাবা অসহায়, কিছু বলতে পারতো না। কি রে মা, কি হয়েছে? মন খারাপ কেন? কি এক প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করছো, কিছুই পারি না। ছেলে মেয়েরা খুবই ফাস্ট, স্যারও খুব ফাস্ট। আসলে এনভায়রনমেন্ট আমার জন্য না, আমি কোনোভাবেই এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করতে পারছি না। আমার কোনো কিছু ভালো লাগতেছে না। প্রথম প্রথম একটু এরকম লাগবে, তারপর অ্যাডজাস্ট হয়ে গেলে দেখবি সব ঠিক হয়ে গেছে। কি বলবে, বলতো অ্যাডজাস্ট করে যা, হয়ে যাবে, একটা না একটা সময় ঠিক হবে। একটা সেমিস্টার যাই তো প্রতি সেমিস্টার শেষে আমি চিন্তা করতাম আমি ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলবো, আমি ইউনিভার্সিটি আর পড়বো না। আবার একটা সেমিস্টার শেষ হতে আমি চিন্তা করতাম যে এবারও এত খারাপ করলাম, থাক, আমি পড়বো না ইউনিভার্সিটিতে। প্রতিবারই আমি দেখা যেত বলতাম, আমার বোনকে বলতাম, তো আমার বোনও একই কথা বলতো যে দেখ করে যা, সবাই করতেছে, তুইও পারবি, তোর থেকে খারাপ স্টুডেন্টরা ভালো করতেছে, তো তোরও করা উচিত, তুই তো কত ভালো করে আসতেছিস এত ছোটবেলা থেকে। মা বলতো যে কথা বল বড়দের সাথে, বা স্যারদের সাথে গিয়ে কথা বল, মিসদের সাথে গিয়ে কথা বল। তো আমি কথা বলতাম, তো দেখা যেত যে যেই কোর্সগুলা নিচ্ছি, লিখছিও খাতায়, ঠিক নাম্বার পাচ্ছি না। তো সবার সাথে কথা বলার পরও কোনো আউটপুট হচ্ছে না। তো আমি সিনিয়রদের সাথে কথা বলতাম। কি রে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কি খবর তোর? কোনো খবর নাই আপনি, এইবারও রেজাল্ট খারাপ হয়েছে। তাহলে কাজ কর, স্যারের রুমে যা। একটা পর্যায়ে আমি আপুদের জিজ্ঞেস করতাম, আচ্ছা স্যারের রুমে গেলে কি হবে? স্যারের রুমে গেলে আর কি হবে, ভালোভাবে বুঝাই দিবে, আর নাম্বার টাম্বারও ভালোই দিবে। এছাড়া তো আমি কোনো পেয়ে দেখতেছি না। স্যার রুমে গেলে স্যার বেশি নাম্বার দিবে, স্যারদের রুমে গেলেই সবকিছু। তা আমি আবার আগে থেকে একটু জানতাম যে স্যারদের রুমে গেলে স্যাররা কেমন খারাপ কথা বলে, ঠিক ভালো কথা বলে না, অন্যরকম ইঙ্গিত দেয়, এরকম ব্যাপার স্যাপার। তাই আমি কখনো যাইনি কখনো স্যারদের রুমে। তো এর মাঝখানে আমার একটা আপু একদিন আমাকে এসে বলছিল যে স্যার ওকে টেক্সট পাঠায় ফোনে রাতেবেলা, কি করছো এখন? তো আমাদের ফোন নাম্বার তো নর্মালি ক্লাসের প্রথম দিনই টিচাররা নিয়ে নেয়, ফোন নাম্বার, মেইল নাম্বার সব কিছুই নিয়ে নেয়। তো স্যার ওকে SMS পাঠায়, কি পড়ছো? কালকে তুমি ব্লু কামিজ পরে এসো। স্যার আপুকে ব্লু কালার ড্রেস পরে আসতে বলছে। বা কালকে তুমি রেড কামিজ পরে এসো। তো পরের দিন দেখা যেত যে স্যারও ম্যাচিং করে পরে আসতো। ওই সেমিস্টারে আপু এরকম গল্প করতো। ইনফ্যাক্ট আমরা বিশ্বাস করবো না জন্য আপু দেখাতো, বা ফেসবুকে আমার একটা ফ্রেন্ডকে নক করতো, ওকে বলতো আরে তুমি তো অনেক সুন্দরী, কালকে তোমাকে না ওই ড্রেসটাতে অনেক ভালো লাগছে, তুমি একটা কাজ করো, তুমি সালোয়ার কামিজ না পরে তুমি সবসময় জিন্স টপ পরবা, তাহলে তোমাকে অনেক ভালো লাগবে। ছেলেরা বলতো সবসময় ছেলে হইলে একটা ইনসিকিউরিটি থাকে যে আমার সিজিপিএ ভালো হবে না,
বাট মেয়ে হইলে এমন একটা মানে সিচুয়েশন যে সবাই বলে যে মেয়ে হয়ে সিজিপিএ ভালো না, তাহলে আর কি হইলো। তো লাস্ট সেমিস্টারে আমাদের একটা কোর্সে স্যার ছিল, স্যার অনেক ভালো। তো স্যার ক্লাসে ফার্স্ট কয়েকদিন ক্লাসে খুব কোয়েশ্চেন করতো, এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার কি। তো ফ্রিকোয়েন্ট মানে নর্মালি আমি সামনে থাকতাম, আর আমি যেহেতু একটু পড়ুয়া ছাত্রী, সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিতাম। তো স্যার আমাকে বলে, আরে তুমি তো সব পারো, তুমি তো অনেক ব্রিলিয়ান্ট, একটা কাজ করো, তুমি আমাকে একটু হেল্প করো। তো আমি ঠিক আছে স্যার, কি হেল্প করবো। তো স্যার এক্সামের আগে খাতাটা কালেক্ট করো, সবাইকে দাও, বা অন্য সেকশনে স্যারের সাথে ইনভিজিলেটর হওয়া। আমি খুব বেশি মানুষের সাথে মিশি না, খুব অল্প কয়েকটা মানুষের সাথে মিশি। ও আসলে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, মানে ওর সাথে আমার এত বেশি সময় থাকা হয়, দেখা যায় যে যতক্ষণ ক্যাম্পাসে ততক্ষণ ওর সাথে। ক্যাম্পাসে গিয়ে ওকে ফোন দেই, ও আমাকে ক্যাম্পাসে এসে ফোন দেয়। আর ওর সাথে ফ্রেন্ডশিপটাও হয় আসলে রেজাল্টের থ্রুতেই। মানে আমি ম্যাথসে একটু ভালো, একদম ফার্স্টে আমাকে বলতো যে তুমি ম্যাথসে এত ভালো, আমাকে একটু বুঝাই দিবা। বলছে হ্যাঁ হ্যাঁ শিওর, কোনো সমস্যা নেই, বুঝাই দিব, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো আমি ওকে লাইব্রেরিতে নিয়ে যেতাম, আমি ওকে বুঝাই দিতাম, আমি ওকে সব পড়াটা দাগাই দিতাম। ও একটু কম পারতো, সবাই জানতো ও একটু কম পারে বা ও একটু কম বুঝে, তা আমি ওকে পড়াতাম। তো এইভাবে মানে দুইজন অ্যাকচুয়ালি পড়াইতে একসাথে থাকতে অনেক ক্লোজ ফ্রেন্ড, 2 বছরের ফ্রেন্ড। এমন কিছু নাই যে আমার কোনো কিছু হইলে আমি ওর সাথে শেয়ার করি না, বা ওর কোনো কিছু হইলে ও কোনো কিছু শেয়ার করে না। তো এর মাঝে আমার একটা ফ্রেন্ড মারা যায়। তো ওকে আমি আগে থেকে চিনতাম, আমি ওর সাথে এসএসসি এইচএসসি আমাদের সব সেম ব্যাচ, একসাথে কোচিং করতাম ছোটবেলায়। তো ওরও আবার স্যারের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল। স্যারকে ও বলতো যে স্যার আমি আপনাকে হেল্প করি, ও নিজে থেকে স্যারকে গিয়ে বলতো। সো স্যার বলতো যে হ্যাঁ হ্যাঁ তোমরা দুজন আসলে তো অনেক ভালো হবে। তো আমি আসলে কোনো সময় স্যারের রুমে মানে একা যাওয়া হতো না, সবসময় রিফাতের সাথেই যাওয়া হতো। হঠাৎ করে ও মারা গেল আর কি। তার যেহেতু আমি ওর সাথে সব থেকে বেশি ক্লোজ, ওর মারা যাওয়ার ঘটনাটাই আমি সবার আগে বলি সবাইকে। তো স্যারের একটা ফেসবুক গ্রুপ আছে যেখানে স্যার সব নোটস স্লাইডস এগুলো আপলোড করতো, তো আমরা ওখান থেকে নিয়ে নিতাম। তো এই গ্রুপে সাধারণত কোনো নিউজ আসলে বা কালকে ক্লাস হচ্ছে কিনা সব কিছু আপলোড করা হতো। তো আমি ওভাবে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এরকম রিফাত মারা গেছে, তোমরা সবাই কেউ কেউ পারলেও দেখতে যেও বা ওর বাসায় যেও। স্যার আমাকে ফোন করে সাথে সাথে। না না, এটা কি হলো? আজকে দুপুরবেলা আমি রিফাতকে ঠিক দেখলাম, আর বিকেলবেলায় ও মারা গেল। স্যার আমারও খুব খারাপ লাগছে, আসলে বুঝতে পারলাম না কি হলো। তোমরা কি কেউ ওর বাসায় গিয়েছিলে? স্যার কাল তো রিফাতের জানাজা, আমি মনে হয় না মাকে রাজি করাতে পারবো, কিন্তু আমার অন্যান্য বন্ধু বান্ধব যাবে। ও আচ্ছা, তাহলে তুমি কালকে ক্লাস শেষে সম্ভব হলে আমার সাথে একটু দেখা করো। আমার মনটা ভীষণ খারাপ লাগছে ওর জন্য। তো আমি ক্লাস শেষে যাই, তো ওই দিনই প্রথম আসলে স্যারের রুমে একা যাওয়া। স্যারও দেখি আপসেট। রিফাতের ঘটনাগুলো আমি ভীষণ শক। কিভাবে কি হয়েছে তুমি জানো কিছু? জি না স্যার, আমি জানি না, আর বাসায় সেভাবে যাওয়া হয়ে ওঠেনি। আমার কেমন যেন লাগছে রিফাতের বিষয়টা আমি আসলে মানে মেনে নিতে পারছি না। আমার ভীষণ খারাপ লাগছে। তুমি একটু আমার বুকে হাত দিয়ে দেখো, আমার শরীরটা রীতিমতো কাঁপছে। স্যার আমি তাহলে যাই। স্যারকে অ্যাভয়েড করে গেছি আমি। স্যার ঠিক আছে স্যার, হ্যাঁ আমরা সবাই অনেক আপসেট। আজ পর্যন্ত আমি এমন শুনি নাই যে কেউ বলতেছে যে হ্যাঁ স্যার তো ভালো না। স্যার সবাই বলে হ্যাঁ স্যার তো অনেক ভালো, তার সাথে রেগুলার কন্ট্যাক্টে ভালোই নাম্বার পাওয়া যাবে। যে স্যারের সাথে একটু কন্ট্যাক্ট রাখতে হয়, স্যারের সাথে রেগুলার কন্ট্যাক্ট রাখলে স্যার একটা ভালো নাম্বার দেয় বা একটা ভালো গ্রেড দেয়। আমি আসলে ঠিক রেগুলার কন্ট্যাক্টের মিনিংটা আমি বুঝে উঠি নাই। আমি ভাবছি যে রেগুলার কন্ট্যাক্ট মানে হয়তো স্যারের কাছে গিয়ে বলা যে স্যার আমার এই প্রবলেম, আমি এটা বুঝতে পারতেছি না বা এটা সলিউশন পাচ্ছি না, স্যার আমাকে এটা একটু বুঝায় দেন। আমি আসলে এটাই ভেবে নিয়েছিলাম। একটা পেপার দিল ফার্স্টে, তো পেপারে সবাই মোটামুটি একটা এভারেজ গ্রেড পাইছে। তো স্যার বলতেছে যে তো একটা কাজ করো, ছোট একটা ক্লাস সেশনে এটা আসলে সম্পূর্ণটা বোঝানো খুবই দূর হবে বিষয়। তো তোমরা কোনো সংকোচ না করে, তোমরা আমার ছেলে মেয়ের বয়সী, ওকে মা আমার কাছে চলে আসবে, আমি তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? তোমরা তো আসো না, তোমরা তো সারাদিন ফেসবুক নিয়ে ব্যস্ত থাকো, তোমরা তো সারাদিন আড্ডা নিয়ে ব্যস্ত থাকো, কিভাবে আসবা? তোমরা তো এখন সময় পাও না, ফেসবুক, ইমেল, তারপরে গেমস, আরো কত কিছু নিয়ে তোমরা ব্যস্ত থাকছো। তো আমরা ক্লাসে মানে আমি সামনেই বসি সবসময়। তো স্যারকে বলছি না স্যার, সবাই ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে না। তাই স্যার না বুঝলে স্যার অবশ্যই আসবো। তো স্যার বলতেছে হ্যাঁ বাবা আসবা,
তোমাদের তো আসা উচিত। তো স্যার আবার একটু পিন মেরে বলছে তোমাদের তো কাজের সীমা নাই, তাই না? খোঁচা দিয়েই বলছে যে তোমরা তো আবার বাসায় রান্না বান্নাও করো, তাই না? রান্না করো, ঘর মোছো, বাসন মাজো, সংসার সামলাও, তারপর না ভার্সিটিতে আসো, কিভাবে তোমরা পড়াশোনার সময় পাবা? তো এই কথাগুলো তো স্যার সুলভ মানুষই বলবে। তো স্যার বারবারই একটা কথা বলছে, হ্যাঁ বাবা আসবা। তোমরা আমার ছেলে মেয়ে বয়সী, ওকে মা? আমার কাছে চলে আসবে, আমি তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? স্যারের আচরণটা এরকম ছিল যে বাবা, সোনা, মা। আমার বাবা মা আমাকে কোনোদিন, মানে আমার বাবা বেসিক্যালি এতবার মা বলে নাই যে মা তুই আসিস, মা তুই এটা কর এটা কর। বাট স্যার যেভাবে বলছে, তো আমি তো খুবই হ্যাপি যে মানে এত ভালো একটা স্যার পাইছি 2 বছর পর। বাসায় গিয়ে পর্যন্ত মাকে গল্প করে বলতেছি যে মা শোনো, এই সেমিস্টারে অনেক ভালো একটা স্যার পেয়েছি। তাই হ্যাঁ, উনি না সবাইকে বাবা মা বলে কথা বলে, আর এত নরম করে কথা বলে মনে হয় ওনার মতো ভালো মানুষই হয় না। তুই তো প্রথম আমাকে অনেক দোষাদোষি করেছিস। এখন মা জানো, স্যার বলেছে কি যদি আমরা কোনো কিছু না বুঝি তাহলে সে আমাদের বুঝিয়ে দিবে। উনি তো ঠিকই বলেছে। স্যার যেহেতু এত বাবা শোনা করে বলছে, একটা কাজ করিস, স্যারের রুমে যেগুলো যেগুলো বুঝিস না যাইস। তো আমিও বাসায় পড়ে টোরে যেগুলো যেগুলো বুঝি নাই স্যারের রুমে যাব। যাওয়ার আগে আমার একটা ফ্রেন্ডকে আমি ফোন করছিলাম, হ্যালো, একা যাব ঠিক হেজিটেট ফিল করছিলাম, মানে একা গিয়ে কি বলবো বা কোনো কিছু যদি নাও বুঝি। সাথে থাকলে লজ্জা নাই, আমিও বুঝি নাই ও বুঝে নাই, কিসের লজ্জা? স্যার কাছে গেলাম, স্যার যদি 2টা বকা দিল, হ্যাঁ ক্লাসে কি করছো, কেন বুঝো নাই, মন কই থাকে। এই জন্য আমি চাচ্ছিলাম আরেকটা ফ্রেন্ডকে নিয়ে যেতে। তো ওই দিন মানে এত বৃষ্টি ছিল, প্ল্যান ছিল, ও আসলে আসতে পারেনি। কি রে, কই তুই? তো আমাকে বলছিল যে তোর তো বাসার কাছে, তুই যা, আজকে না স্যারের ওখানে যাওয়ার কথা। তুই যা, আমি তোর থেকে বুঝে নেবো, স্যার তো ভালো, সমস্যা নাই, তুই যা। তো আমি স্যারের কাছে গেলাম। বৃষ্টি বদল মাথায় করে চলে আসছো? স্যার কালকে তো এক্সাম, না এসে কি উপায়? না, তুমি তো অনেক লক্ষ্মী মেয়ে, বৃষ্টি মাথায় করে স্যার কাছে চলে আসছো। স্যার কালকে তো এক্সাম, তাই স্যার আমি পুরোটা পড়ে আমি যে জিনিসগুলো বুঝিনি স্যার আমি এগুলো একটু দাগায় নিয়ে আসছি, আমাকে একটু বুঝা দিলে স্যার অনেক ভালো হতো। আচ্ছা, এসেছো যখন একটা ব্যবস্থা তো হবেই। যেহেতু আমি দুপুরবেলা গেছি, তো স্যার আমাকে বলতেছে যে তুমি কি লাঞ্চ করেছো? আমি সবে মাত্র লাঞ্চটা শেষ করলাম। স্যার পড়াটা বের করি। আরে বসো বসো, বৃষ্টির মধ্যে এসছো। দেখতেছি আমি মাত্র লাঞ্চ করে উঠলাম, তো চাটা খেয়ে তারপর তোমাকে বুঝাচ্ছি। আমি বলছি ঠিক আচ্ছা আছে, স্যার, ঠিক আছে, আমি চা খেয়ে নিলাম। আমি লাঞ্চ কি করেছি তুমি জানো? জি না স্যার। স্যার নিজে থেকেই গল্প করতেছে, জানো আমার লাঞ্চের আইটেম কি? আমি তো দুপুরে 1 কাপ টি খাই। আপনি শুধু গেন্টি দিয়ে লাঞ্চ হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, আর সাথে খাইলে শুধু শশা খাই। তো আমি হেসে দিছি, ও স্যার এটা দিয়ে আপনার লাঞ্চ হয়ে যায়? স্যার বলতেছে যে হ্যাঁ, এই জন্য। এখন আমি কি ফিট আছি? উনি নিজের মতো কথা বলে যাচ্ছে, আমাকে বলে কি তুমি অনেক চুপচাপ। আমি তাও কিছু বলিনি, চুপ আমি। স্যার বলে হ্যাঁ অনেক চুপচাপ নাকি, তো তোমরা কয় ভাই বোন? স্যার আমরা তো স্যার কোনো ভাই টাই নাই। স্যার এমন ভাবে বললো ভাই নাই, মনে হলো যে ভাই থাকা নেসেসারি, মানে ছেলে সন্তান না থাকলে প্রবলেম, এরকম একটা অ্যাটিটিউড। তো তোমার বাবা মা কি করেন? স্যার বাবা রিটায়ার করছে আর মা জব করে। তার মানে তোমার বাবা সারাদিনই বাসায়? জি স্যার, বাবা সারাদিনই বসে। বাবা বয়স কত হচ্ছে? তা আমি হেসে দিয়ে বলছি স্যার বাবা তো বেশি বছর রিটায়ার করেনি, 2-2.5 বছর হয়েছে। তো স্যার বলছে ও তাহলে তো আমার মতোই হবে। জি স্যার। বাবাকে রেগুলারলি গ্রিন টি দিবে? তো আমি আবারও হেসে দিছি, মানে কেমন অদ্ভুত ধরনের কথাবার্তা। আসছি ওনার কাছে পড়তে, উনি আমাকে গ্রিন টির উপকারিতা শোনাচ্ছে। আমার যে বয়স হয়েছে কি বোঝা যায় ওকে দেখে? হ্যাঁ, আই অ্যাম ইয়াং অ্যান্ড এনার্জেটিক। স্যার আমি পড়াটা বের করি। বসো। দেখাবো, আমি আসলে আমার কাগজটা খুঁজে পাচ্ছি না, একটা কাজ করো তো বাবা। তোমাদের এই যে শীটটা খুঁজে পাচ্ছি না, একটু দেবে? জি স্যার। তো আমি একটু অবাক হয়েছি, এখন এত বয়স্ক একটা স্যার বলতেছে, বাবা শোনা করে বলতেছে বাবা তুমি একটু খুঁজে দাও তো, দেখো তো বাবা খুঁজে দাও। আমার মেয়েও তোমার থেকে বড়, তুমি তো আমার মেয়ের বয়সী হবা, নাও বাবা গুছিয়ে দাও বলে সে আমার মাথায় হাত দিচ্ছে। তুমি এত ভালো মানুষ, দোয়া করে না যে মাথায় হাত দিয়ে দোয়া করছে, সে আমাকে ওভাবেই মাথায় হাত দিয়ে দোয়া করছে যে গুছিয়ে দাও তো বাবা, লক্ষ্মী বাবা একটু গুছায় দাও তো। বাবার মতোই নেই তো স্যার বলছে গুছিয়ে দিতে, তো আমিও গুছিয়ে দিচ্ছি। স্যারকে বারবারই বলছি যে স্যার পড়ি, স্যার বুঝায় দেন। তো স্যার বলছে হ্যাঁ দাঁড়াও ঠিক আছে, আমি আর 1 কাপ চা নিয়ে আসি বাইরে থেকে। তো স্যার চা নিয়ে আসতে গেছে, বারবার সে বাইরে যাচ্ছে আবার ঢুকতেছে, বাইরে যাচ্ছে আবার ঢুকতেছে। এখন স্যারের মানে দরজাটা ঠিক আমার পেছনে, আমি জাস্ট উনার মুভমেন্টে বুঝতে পারছি, আমি তো সামনে বসা আর কি। উনি বেশিক্ষণ থাকেনি, বাইরে গিয়ে আবার সাথে সাথে চলে আসে। একটা দারোয়ান পুত্র নেই,
হালকা চা খাবো। কিসের জন্য ওরা আছে, এক কাপ চা দেওয়ার কোনো মানুষ নেই। তা আমি চুপ, কিছু বলি না। তখন আমি স্যারকে বলছি, স্যার দারুণ মামা আসতে আসতে আপনি আমাকে এই প্রশ্নটা একটু বুঝিয়ে দেন, আমার এই ক্যারাটাতে না একটু প্রবলেম আসছে। ও তোমার তো কালকে ম্যাথ বেসড এক্সাম, তুমি একটা কাজ করো, তুমি এই ম্যাথটা আমাকে একটু করে দেখাও তো বাবা। তুমি তো প্র্যাকটিস করেই আসছো, দেখি তোমার কতটুকু কি হয়েছে, তুমি একটু করতে থাকো, ঠিক আছে? আমি এর মধ্যে আসছি। আমি খুশি, স্যার যে ম্যাথ দিচ্ছে আমি তো এখনই পড়ে পারবো, স্যার আমাকে খুব ভালো বলবে, খুব গুড বলবে, বাহ মেয়েটা আসলেই পড়ে আসছে। ম্যাথসটা বিভিন্ন পার্টে ABCD, আমি যে মাঝখানে যখন করছি তো ব্যাপারটা এত তাড়াতাড়ি হয়ে গেছে, এক হাত দিয়ে আমার মুখ চেপে ধরছে, আর এক হাত দিয়ে উনি আমার গায়ে হাত দিছে। গায়ে হাত দিছে মানে বলতে উনি আমার হাত দিয়ে দিছে। কেউ নাই আশেপাশে, মানে আমি যদি এখন ডাকিও তাহলে হয়তো কেউ শুনতে পাবে না, বা আমি চিল্লাইলেও কেউ শুনতে পাবে না। তো আমি পা দিয়ে স্যারের ডেস্কটা মানে নাড়াইতে চেষ্টা করছিলাম যাতে অ্যাটলিস্ট শব্দে কেউ আসে, যে স্যারের এই শব্দ তো হওয়ার কথা না, কেউ যদি আসে। আমি একটা পর্যায়ে গিয়ে স্যারকে মানে স্যার পুরা পারলে আমার উপরে উঠে আসতেছে, এরকম এতটা ক্লোজ হয়ে আসতেছে যে আমি কোনো কিছু নড়তেও পারতেছি না। সে আমার হাত ছিল এমন জায়গায় যে সে সামনে চলে আসছে, আমি হাতও না নড়াইতে পারি। কেউ আসছিল না, আমি পা দিয়ে তখন স্যারের গায়ে লাথি মারি, একটা রীতিমতো লাথি মারি। তখন আমার এই সেন্সটাও নাই যে উনি আমার স্যার, তো উনি যেটা করছে স্যার তো নর্মালি সেটা করে না, তো আমি কেন আমার নিজেকে মানে কি বলবো প্রোটেক্ট করবো না? আমি তোমার জন্য যা করব তোমার কেউ কোনো গার্ডিয়ান তোমার জন্য করতে হবে। আচ্ছা, ইউনিভার্সিটিতে এসছো, ইউনিভার্সিটিতে আমার কথা মতো চলতে হবে। আর তোমার বান্ধবী তোমাকে কিছু বলেনি? ও তো তোমাকে জানানো কথা, একদম কান্না করবে না। আর রুম থেকে বেরোয় যদি তুমি এই কথা কাউকে বলেছো, তুমি তো জানো আমি ইউনিভার্সিটিতে শুরু থেকে আছি, কাউকে কিছু বলবে, ওই রুম থেকে বেরোয় যদি কাউকে কিছু বলো, আমি কী করবো? আর তুমি যদি রেগুলার না আসো, তোমাকে ডিগ্রি পড়াশোনা করেছি। তুমি আমাকে কানের কাছে ফিস ফিস করে বলতেছে যে এতদিন করে তো বুঝেছ, তুমি তোমার বাবা মাকে বলবে, আমি তাদেরকে বলবো তুমি খারাপ, ঠিক আছে? আমার কথা দূরত্ব হলে ইউনিভার্সিটি তোমার টাকা হবে না। এমন ভাবে ধরছে মানে আমার হাত এত ব্যথা করতেছিল বলার বাইরে, উনি মুখ চেপে ধরছে এক হাত দিয়ে, আমি নড়তেও পারতেছি না, এমন ভাবে ধরছে। চুপ করো এবং ঠান্ডা মাথায় এখান থেকে বেরোয় যাবে, কাউকে কিছু বলার চেষ্টা করবে না। মানে আমি এই ব্যাপারটা মেনে নিতে পারছি না। আরে ভাই আমি এত শক্ত, পানি কেমনে না পড়বে, আমি এতটা শক্ত কিভাবে থাকবো? মনে হচ্ছে উনি যা বলবে উনারই দুনিয়া, উনি যেটা বলবে সেটাই করতে হবে। মানে আমার চোখ থেকে পানিও পড়া যাবে না, আমি কাউকে গিয়ে শেয়ারও করতে পারবো না, কিছু বলতেও পারবো না। তাহলে তুমি আমার কথা মতো চলো, আমি তোমাকে ছেড়ে যাবো। আমি সেই ব্যবস্থাও করতে পারি যে তোমার খাতায় কিছু নাই। হ্যাঁ, তুমি যে পেজ দুটো লিখছো সেই পেজ দুটো ছিঁড়ে ফেললাম। চোখ মুছো, মুছে দাও। মাথা নাড়েছি জাস্ট, তখন সে বলছে যে যাও বই খাতা নিয়ে, আশা করবো আমি যে যে কথাগুলো বলছি তুমি সবগুলা কথা মনে রাখছো। আমি রুম থেকে বের হয়েছি, রুম থেকে বের হয়ে দেখি যে দারুণ মামা বসে বসে মোবাইল টিপতেছে। বের হয়ে গেলাম, বের হয়ে চলে আসলাম। আমি বাসায় ঢুকতে পারতেছি না, আমি ইউনিভার্সিটির ওয়াশরুমে গিয়ে অনেক কাঁদতেছি। ওয়াশরুমে যে খালারা থাকে, তো খালারা আমাকে বলতেছে মামা আপনি কেন কাঁদতেছেন, কি হয়েছে আপনার, বলেন মামা। আমি বলছি না মামা কিছু হয় না, এমনি। মানে আমি কোনো কিছু বলতেও পারতেছি না যে কি বলবো ওনাকে। বাসায় গিয়ে আমার বাবার দিকে সত্যি সত্যি আমি আমার বাবার দিকে তাকাইতে পারি না, শুধুমাত্র এই ঘটনাতে যে আমার বাবার মতো বয়সী একটা লোক যদি আমার গায়ে হাত দিতে পারে, না জানি আমার বাবাও কোনদিন আমার গায়ে হাত দিয়ে দিবে। আমি জানি ব্যাপারটা খুবই খারাপ শোনাচ্ছে, লাস্ট 2 উইক ধরে আমার বাবার সাথে ঠিকঠাক কথা বলি না। কি বলবো, কাকে বলবো? তা আমার যে ফ্রেন্ডটা, ওকে জাস্ট আমি, যে বৃষ্টির দিনে আসেনি এবং স্যার আমাকে যার উদাহরণ দিছে যে তোমার ফ্রেন্ড তো শিখে গেছে গ্রেড ভালো করা, তুমি কিভাবে শিখলা না, আমি জাস্ট ওকে একটা কথা বললাম যে কি রে তুই স্যারের রুমে গেছিলি? যা শুনলাম তুই কাজটা একদম ঠিক করিস না রে। দেখ, ভালো কিছু করতে গেলে তো টুকটাক গিজন তো করতে হবে। আমি ওর উত্তর শুনে পুরো অবাক যে আরে ভাই তুই একটা মেয়ে, তোকে এত বিশ্বাস করি আমি, তুই আমাকে এরকম বলতেছিস যে তুই স্যারের সাথে যা করছিস তা ঠিক করিস নি। আমি কি করছি স্যারকে